শুভেন্দুর হুঁশিয়ারিতে দমছেন না হুমায়ুন। রেজিনগরে কাকে প্রার্থী করছেন জানেন? নাম শুনলেই চমকে উঠছে মুর্শিদাবাদ। তৃণমূল থেকে বিজেপিতে 20 সাংসদ জল্পনার পারদ তুঙ্গে। সিদ্ধান্ত দিল্লির। শ্রমিকবাবু একা নন। বিক্ষুব্ধ কর্মীদের ক্ষোভের মুখে এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন দিলীপ। সাশ্রয় হবে দেশের 7 লক্ষ কোটি টাকা। এক দেশ এক ভোট হলে সবচেয়ে বড় সুবিধা কি হবে? কেন্দ্রের সুচারু পরিকল্পনা। মহিলাদের বাস যাত্রায় বড় বদল। 1 আগস্ট থেকেই বদলে যাচ্ছে ফ্রি ভ্রমণের নিয়ম। যারা আমাকে জেল খাটিয়েছে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক। ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি। অন্নপূর্ণার টাকা তুলতে গিয়ে স্তম্ভিত গৃহবধূ। তদন্তের সামনে এলো আসল রহস্য। ঝরে ঝরে ভিত্তিহীন কথা। নিয়োগ দুর্নীতি কাণ্ডেই নাম জড়ানো এবার তাপস মণ্ডলকে আইনি নোটিশ সায়নের অনেক খরচ করত সাংসদকে নিয়ে কি বলছেন মিডিল ম্যান তাপস। মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর। সুগার প্রেশার সহ 39টি দরকারি ঔষধের দাম বেঁধে দিল কেন্দ্র। পরিচয় দেখেই পিটিয়ে খুন। বারুইপুরে গণপিটুনিতেই নিহত ইন্দ্রজিতের পরিবারকেই 25 লক্ষ। দাদাকে চাকরি দিলেন শুভেন্দু। ভারতের ওপর এবার 500% শুল্ক চাপাবে আমেরিকা। নতুন বিল আনতে চলেছে মার্কিন কংগ্রেস। মমতার মোহভঙ্গ। ঋতব্রত শিবিরেই যোগ দিয়ে বীরভূমের শীর্ষ পদ পাচ্ছেন অনুব্রত। কিউবার জন্য চাল সংগ্রহ, অথচ তাত্ত্বিকদের মনে উকি দেয় না পশ্চিমবঙ্গের উদ্বাস্তু মা ভাই বোনের মর্মন্তদ যন্ত্রণা। আমাদের এত ভোটার ছিল না, ভাবিনি 208টি সিট পাবো। বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি সাংসদদের। ফিরতে চলেছে 2022 সালের আগের অবস্থা। রাজ্যের সমস্ত স্কুলে এবার বড় বদলের নির্দেশ শুভেন্দুর। ভিয়েতনামে ভারতীয় পর্যটক নিয়ে সমুদ্রে উল্টে গেল নৌকা। দুর্ঘটনার কবলে 32 জন, মৃতের সংখ্যা পেরোল 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। রেজিনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হলে সেখানকার মানুষ যা চাইবেন তাই পাবেন। শুক্রবার রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসা ময়দানে একটি জনসভায় বক্তব্য রাখতে এসেই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীর প্রচার সত্ত্বেও রেজিনগর আসনটি আমজনতা উন্নয়ন পার্টির দখলে রাখার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী ও কেন্দ্রের দলের সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ রবেন। রেজিনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হলে সেখানকার মানুষ যা চাইবেন তাই পাবেন। শুক্রবার রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসা ময়দানে একটি জনসভায় বক্তব্য রাখতে এসেই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীর প্রচার সত্ত্বেও রেজিনগর আসনটি আম জনতা উন্নয়ন পার্টির দখলে রাখার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী এবং এই কেন্দ্রের দলের সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ রবিন। মুখ্যমন্ত্রী ঘোষণার পরই রেজিনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী হুমায়ুন পুত্র রবিন। শনিবার আজকাল.in এর সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন পুত্র বলেন, নিজের দলকে জেতানোর জন্য মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বলা দরকার তাই তিনি বলেছেন। এই বিষয়ে আমার কিছুই বলার নেই, কিন্তু উনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী, তাই নিজের দল জিতলে রেজিনগরে কাজ করবেন এই কথা ঠিক নয়। উনি তৃণমূলের থাকার সময় থেকে রেজিনগর বিধানসভা এলাকার মানুষ এবং তাদের সমস্যা সম্পর্কে অবগত। রবিন বলেন, বিধানসভা উপনির্বাচনের ফলাফল যাই হোক, আমি চাইব মুখ্যমন্ত্রী তার কথা মতো রেজিনগরের জন্য দুটো একটি না হলেও কমপক্ষে একটি ব্রিজ যেন ভাগীরথী নদীর উপর তৈরি করে দেন। আসন্ন উপনির্বাচনে আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে নিজের জয়ের বিষয়ে এখন থেকেই নিশ্চিত রবিন। তবে এই বিষয়ে তিনি এখনও বাবা হুমায়ুন কবিরের উপর নির্ভরশীল। তিনি বলেন, আমার বাবার প্রায় 40 বছরের রাজনৈতিক জীবন রেজিনগর বিধানসভাকে কেন্দ্র করে এলাকার মানুষের সুখে দুঃখেই আমরা পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার বাবা রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন, কিন্তু আমরা রেজিনগরকে ছেড়ে যাইনি। রেজিনগরবাসী আমাদেরকে চেনেন ও জানেন। তিনি বলেন, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতাকে থেকেও নেই, আমরা রেজিনগরে জিতলেও বিরোধী আসনেই বসতে হবে, তবে আমরা সরকারের গঠনমূলক বিরোধিতা করব, অন্ধ বিরোধিতা নয়। হুমায়ুন পুত্র দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙন হয়েছে, তবে রেজিনগর বিধানসভা এলাকায় আম জনতা উন্নয়ন পার্টিতে কোনো ভাঙন হয়নি। কয়েকজন নেতা বা কর্মী দল ছেড়েছেন, এটা ঠিক কথা। দলের কাছ থেকেই তাদের অনেক ধরনের চাওয়া পাওয়া ছিল, সেই সব কিছু পূরণ না করতে পারার জন্যই তার দল ছেড়েছেন। রবিন বলেন, আমার বাবা রাজনীতি জগতে বরাবরই বিতর্কিত মানুষ, তাই যারা আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যোগ দিয়েছেন তারা সকলেই বাবার এই রাজনৈতিক চরিত্রের কথা জেনেই যোগ দিয়েছিলেন। নতুন করে আমার বাবার বিরুদ্ধে কারো কিছু বলার নেই। হুমায়ুন পুত্র আরও বলেন, রেজিনগরের মানুষ জানে আমরা তৃণমূলের থাকার সময়ও কোনো ধরনের বেআইনি কাজ বা তোলাবাজির সঙ্গে জড়িত ছিলাম না। আমরা বরাবরই রেজিনগরের মানুষের সুখে দুঃখে থেকেছি, তাই রেজিনগরের মাটি কাউকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এই আসন থেকে আমরা বাবা জয়ী হয়েছেন, তাই উপনির্বাচনে আমার সঙ্গে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কড়া টক্কর হবে। জয়ের মার্জিন কি হবে সে বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারবো না।
বাসে বিনামূল্যে যাতায়াতের ক্ষেত্রে নিয়মে এক বড়সড় পরিবর্তনের পথে দিল্লি সরকার। এতদিন মহিলা যাত্রীরা পরিচয়পত্র বা গোলাপি জিরো টিকিট দেখিয়েই যে সুবিধা পেতেন তা 1 আগস্ট থেকে পরিবর্তিত হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড ছাড়া আর বিনামূল্যে বাসে যাতায়াত করা যাবে না। গোলাপি টিকিটের মেয়াদ শেষ। বর্তমানে প্রচলিত গোলাপি রঙের জিরো টিকিট শুধুমাত্র 31শে জুলাই পর্যন্ত বৈধ থাকবে। 1 আগস্ট থেকে আর টিকিট পাওয়া যাবে না। বাধ্যতামূলক স্মার্ট কার্ড ডিটিসি এবং ডিআইএমটিএস বাসে যাতায়াতের সময় এখন থেকেই যে বিশেষ স্মার্ট কার্ডটি বাসের ইলেকট্রনিক রিডারে ট্যাপ করতে হবে। সফল যাচাইয়ের পরেই মিলবে বিনামূল্যেই ভ্রমণের অনুমতি। কার্ডের বৈশিষ্ট্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মার্চ মাসে এই কার্ডটির উদ্বোধন করেন। কার্ডটিতে যাত্রীর ছবি, একটি ইউনিক আইডি এবং আধারের তথ্য সংযুক্ত থাকবে। এটি অনেকটা মেট্রো স্মার্ট কার্ডের মতোই কাজ করবে। কার্ডের বহুমুখী সুবিধা। ওয়ান নেশন ওয়ার্ল্ড কার্ড উদ্যোগের আওতায় তৈরি এই স্মার্ট কার্ডটি ভবিষ্যতে কেবল সরকারি বাসেই নয়, দিল্লি মেট্রো এবং রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম ব্যবহার করা যাবে। অর্থাৎ দিল্লির গণপরিবহনে একটি একক কার্ড হবে পরিচয়পত্র ও ভ্রমণের পাস। পশ্চিমবঙ্গের জন্য বার্তা। সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে পশ্চিমবঙ্গ সরকার এই মডেলটি অনুসরণ করতে পারে। বর্তমানে এই রাজ্যে মহিলারা বৈধ পরিচয়পত্র, আধার বা ভোটার কার্ড দেখিয়ে বাসে বিনামূল্যে ভ্রমণ করেন। ভবিষ্যতে সেই সনাতন পদ্ধতির বদলে পশ্চিমবঙ্গেও স্মার্ট কার্ড ভিত্তিক ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা প্রবল। যাত্রীদের জন্য পরামর্শ, যারা এখনও এই পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড সংগ্রহ করেনি তাদের দ্রুত নিকটবর্তী কেন্দ্র থেকেই তা করিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। কার্ড ছাড়া বাসে উঠলে সাধারণ যাত্রী হিসেবে নির্ধারিত ভাড়া প্রদান করতে হবে। সূর্যপুর পুলিশ আউটপোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু সাধারণ গণপিটুনির ঘটনা নয়, বরং পরিচয় জেনে পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে বলেও তার প্রাথমিক ধারণা। তিনি দাবি করেন, এই ঘটনার নেপথ্যে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত কিছু ব্যক্তি, উগ্র মৌলবাদী গোষ্ঠী কিংবা অন্য কোনো সংগঠিত শক্তির ভূমিকা থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের ভিত্তিতেই হবে বলেই তিনি জানান। মুখ্যমন্ত্রী জানান, ভিডিও ফুটেজ অন্যান্য প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের একে একে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের ধরা হয়েছে। তদন্তে পশ্চিমবঙ্গ পুলিশের ভূয়সী প্রশংসা করেই তিনি বলেন, অপরাধীদের কাউকেই ছাড়া হবে না। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তার বাবা মায়ের হাতে 25 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার কর্মস্থল হবে সূর্যপুর পুলিশ আউটপোস্ট। তিনি আরও জানান, জেলা প্রশাসনের উদ্যোগেই ক্ষতিগ্রস্ত বাড়ির সংস্কার সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নিহতের বাবার বার্ধক্য ভাতা এবং মায়ের অন্নপূর্ণা প্রকল্পের সুবিধাও দ্রুত চালু করা হয়েছে। ইন্দ্রজিৎকে ফিরিয়ে আনা সম্ভব নয় উল্লেখ করেই মুখ্যমন্ত্রী বলেন, তার হত্যার সঙ্গেই জড়িত প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কঠোরতম শাস্তি নিশ্চিত করার জন্য চেষ্টা করা হবে। সূর্যপুরে নতুন পুলিশ আউটপোস্ট তৈরি করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিত নাবালিকার পরিবারের অনুরোধের ভিত্তিতে অল্প সময়ের মধ্যে আউটপোস্ট চালু করা হয়েছে। এখানে 2 জন সাব ইন্সপেক্টর, 2 জন এএসআই, 6 জন পুরুষ কনস্টেবল, 2 জন মহিলা কনস্টেবল, 8 জন সিভিক ভলেন্টিয়ার, একটি মহিলা সহায়তা ডেস্ক ও একটি কন্ট্রোল রুম থাকবে। এলাকা জুড়ে ধাপে ধাপে সিসি ক্যামেরাও বসানো হবে। সাম্প্রতিক অশান্তির ঘটনায় তিনি বলেন, যারা রেললাইনে ইস্পাতের বিম ফেলেই বড় দুর্ঘটনা চেষ্টা করছেন কিংবা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদে অংশ নেওয়া কোনো নিরীহ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন সে বিষয়েও পুলিশকে সতর্ক করে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আতঙ্কের কোনো কারণ নেই। দোকানপাট ও স্বাভাবিক জনজীবন দ্রুত স্বাভাবিক করার জন্য পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। আক্রান্ত 2 পরিবারের নিরাপত্তার হাউস গার্ড মোতায়েন থাকবে। রাজ্য জুড়ে বেআইনি মদ, গাঁজা, চরস এবং অন্যান্য মাদক চক্রের পাশাপাশি বিরুদ্ধে আগামী 2 সপ্তাহ বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধির কারণে অন্যতম কারণে বেআইনি নেশার কারবার। তাই গ্রাম থেকে শহর সর্বত্র এই চক্র ভেঙে ফেলা প্রয়োজন। তদন্তের প্রসঙ্গে তিনি বলেন, যারা সরকারি হামলায় অংশ নিয়েছে তাদের পাশাপাশি মোবাইল ফোন বা সামাজিক মাধ্যমে উস্কানি ছড়ানো ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দোষীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ব্যবস্থা নিতে পুলিশকে পূর্ণ সহায়তা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত কমিটি অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি নিয়ে কাজ শুরু করবে। তার বক্তব্য, এক দেশ এক আইন নীতির দিকেই দেশ এগোচ্ছে। কামদুনি মামলা প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্টে চলা মামলায় রাজ্য সরকার আর ভুক্তভোগী পরিবারের বিরোধিতা করবে না, বরং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, নারী নির্যাতনের ঘটনায় কোনো রকম অজুহাত বা হালকা মন্তব্যকে সরকার প্রশ্রয় দেবে না এবং সংবেদনশীলতার সঙ্গে প্রতিটি ঘটনার মোকাবিলা করা হবে।
বেড়াতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার ৩২ জন ভারতীয়কে নিয়ে সমুদ্রের মাঝে উল্টে গেল নৌকা। শনিবার ভিয়েতনামের ফু কুইক দ্বীপের এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনো চলছে। ঘটনার সঠিক বিবরণ সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নৌকাটিতে মোট 32 জন ভারতীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকেই তথ্য ও প্রয়োজনীয় সহায়তা দিতে হো চি মিন সিটিতে অবস্থিত ভারতের কনসুলেট জেনারেলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দূতাবাস জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তথ্য ও সহায়তা দেওয়ার জন্য হো চি মিন সিটিতেই ভারতের কনসুলেট জেনারেলে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যোগাযোগের নম্বরগুলি হল 8436281790 অথবা 8491552371 এবং 8433452041 এছাড়াও হ্যানওয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে যোগাযোগ করা যাবে 849130896165 এই নম্বরে। যে কোনো ধরনের সহায়তা বা তথ্যের জন্য আমরা প্রস্তুত আছি।